কিস অফ বিট্রিয়াল পর্ব সংখ্যা ১৩। লেখনীতে লামিয়া রহমান মেঘলা। কি বলছেন এসব? কায়ান দীর্ঘশ্বাস ফেলে। আমি যদি এইগুলো না বলতে পারতাম তাহলে বোধহয় বেশি ভালো লাগতো। এই প্রথম কায়ানের কথার ভেতর অদ্ভুত এক কষ্ট অনুভব করলো শিরিন। শিরিন কায়ানের কাঁধে হাত রাখে। কায়ান চোখ তুলে তাকায়। আমি বুঝলাম না। কায়ানের চোখে দুঃখ স্পষ্ট বোঝা যাচ্ছে, লোকটা কিছু নিয়ে কষ্টে আছে। শেরিন ফিরে বসে কায়ানের দিকে। কায়ান শেরিনের দিকে তাকিয়ে মৃদু হাসি। তুমি ঘুমাও, আমি পাহারা দেব। শেরিনের কথাটা সহ্য হলো না। সে এগিয়ে গেল কায়ানের দিকে। কায়ানের হাত ধরে বলল, খুলে বলুন না। কায়ান শেরিনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এগিয়ে এলে কেন শেরিন? আমার দিকে এগিয়ে এলে ফেরার সকল পথ আমি বন্ধ করে দেব। শেরিন যেন তাও কথা শুনল না। সে কায়ানের হাতে হাত রাখে। বলুন আমাকে, কেন মেহেরিন ভাবি আমাদের পেছনে গুন্ডা পাঠিয়েছে? কায়ান দীর্ঘশ্বাস ফেলে। আমি যদি তোমাকে এখন সব সত্য বলি, তবে আমার বলা শেষ শব্দের পর থেকে তোমার নিঃশ্বাসটুকু আমার হয়ে যাবে। শেরিন চাইলেও পালাতে পারবে না। বলো রাজি? শেরিন কিছুটা ঘাবড়ে যায়, তবে সে নিজের কণ্ঠ স্পষ্ট করে বলে, রাজি। কায়ান বাঁকা হাসে। সে হাসি শেরিনের চোখে পড়ে না। কায়ান বলতে শুরু করে, ৭ বছর আগের কথা। আমার বাবার মৃত্যুর পর শিকদার পরিবারের বড় ছেলে হিসেবে সকল কিছুর দায়িত্ব এসে পড়ে আমার কাঁধে। সদ্য ভার্সিটিতে ওঠা তখন আমি সবটা সামলাতে হিমশিম খাচ্ছিলাম। কিছুই বুঝে উঠতে পারছিলাম না আমার আশেপাশে কি ঘটছে। তবে নিজেকে বাবার মৃত্যুর শোক থেকে দূর করার আগেই আমার সামনে ভয়ানক সত্যি উন্মোচিত হয়, যা আমার গোটা পৃথিবীটাকেই আপস অ্যান্ড ডাউন করে দিল। অতীত। শেখদার নিবাসে তখনও পুরোপুরি কাজ শেষ হয়নি। অর্ধ শেষ হওয়া বাড়িটা এখনও বহু কাজ বাকি। দেওয়ালে প্লাস্টার করা হলেও রং নেই। লিভিং রুমে পুরাতন দুটো সোফা। সেই সোফার একপাশে বসে আছে আফজাল খান এবং তার একমাত্র মেয়ে মেহেরিন খান। সদ্য মেডিকেল শেষ করা মেয়েটা তখন 2 বাচ্চার মা। বানু মির্জা বসে আছেন তাদের মুখোমুখি। জি বলুন, কি কথা? আপনার স্বামী আমার থেকে মৃত্যুর আগে ব্যবসার ৭০ লাখ টাকা নিয়েছিল। তার কথা ছিল প্রফিট হলে আমাকে 20% সুদে ফেরত দেবে। কিন্তু আপনাদের কোম্পানিতে এখন ভরাডুবি করে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করলেন। এখন আমাদের কি করা উচিত বলুন তো? বানু মির্জা স্তব্ধ হয়ে গেলেন। এগুলো কি বলছেন তিনি? টেনে টুনেই তো সংসারটা চলছে তার। কায়ান ছেলেটা বড্ড কষ্ট করছে দিনরাত। তারপর মাস শেষে কিছু টাকা বেঁচে যায়, যেটা তিনি রেখে দেন। সেই সকল টাকা মিলিয়েও কি ৭০ লাখের 20% সুদ সমেত হওয়া সম্ভব? বানু মির্জা নড়ে চড়ে বসলেন। ভাইজান, আপনাকে আমি চিনি। আমার স্বামীর পেরায় আপনার কথা বলতো। আপনি তার বিজনেসে সাহায্য করছেন। আপনাকে ইনভেস্টর হিসেবে উপস্থাপন করতো বারংবার। কিন্তু এত টাকা যে সে নিয়েছে এই বিষয়ে কোনো কথাই সে আমাকে জানায়নি। বানু মির্জা অতি ভদ্রতার সাথে উত্তর দিলেন। কিন্তু আফজাল খানের সেটা সহ্য হলো না। তিনি ঝরঝরে কণ্ঠে বলে উঠলেন, আপনাকে বলে যায়নি তো কি হয়েছে? আমার কাছে প্রমাণ আছে, দেখেন এগুলো। আমাকে অস্বীকার করতে চাইলে না আপনাকে সহ আপনার ছেলে মেয়েদের আমি জেল খাটাবো। বানু মির্জা কিছু বলতেই যাবে এমন সময় টেবিলে রাখা কাগজগুলো হাতে তুলে নেয় কায়ান। বানু মির্জা ছেলেকে দেখে অবাক হলেন। কায়ান মাত্রই বাড়িতে ফিরেছে। বাড়ি ফেরা মাত্রই মায়ের সাথে কাউকে অভদ্র ভাষায় কথা বলতে শুনে মেজাজ বিগড়ে গেল তার। কায়ান কাগজগুলো হাতে নিয়ে মায়ের পাশে বসে পড়ল। সবগুলো সত্যি কাগজ এবং ১০০ টাকার স্ট্যাম্পে তার বাবার সিগনেচার। কায়ানের চোখ বড় বড় হয়ে গেল। সে ভেবেছিল কোনো প্রত্যুত্তর দেবে, কিন্তু কাগজগুলো দেখে তার নিজের পায়ের নিচের থেকেই মাটি সরে গিয়েছে। কায়ান ভেতর থেকে ভয় পেলেও সামনাসামনি নিজেকে অনেক শান্ত দেখায়। টাকাগুলো আপনার কবে নাগাদ প্রয়োজন? আফজাল খান একটু হাসেন। তোমার মতো ছেলে যে কিনা সবেমাত্র ভার্সিটিতে পড়ছে, সে আমাকে কিভাবে টাকা ফেরত দেবে? এই পুরো বাড়ি বিক্রি করলেও যে এত টাকা হবে না কায়ান। কায়ান চোয়াল শক্ত করে বলে, কি চান আপনি সোজাসুজি বলুন। দেখো বাবা কায়ান, আমি যা চাই তা সহজ। আমার মেহেরিনকে তোমাদের 2 ভাইয়ের ভেতর একজনের বিয়ে করতে হবে 7 বছরের জন্য। জারিফ চিনু বড় হয়ে গেলে এই কন্ট্রাক্ট ম্যারেজ থেকে তোমাদের মুক্তি।
মেহেরিনের এখন ডিভোর্স হয়েছে, আমি তার জন্য একটা জীবন সঙ্গী চাই। বানু মির্জা দাঁড়িয়ে পড়লেন। আপনি এখানে টাকার বিনিময়ে আমার ছেলেদের আদান প্রদান করতে এসেছেন, বেরিয়ে যান। কায়ান মাকে ধরে বসায়। আম্মা বেগম শান্ত হন। আফজাল খান উঠে দাঁড়ান। মিসেস শিকদার, এত চড়াও হওয়া ঠিক না। প্রায় 6 বছর হতে চলল আপনার স্বামী একটা টাকা আমাকে ফেরত দেয়নি। এত টাকার বিনিময়ে একটা ছেলেকে আমাকে দেবেন, এটা কিন্তু খারাপ প্রস্তাব না। 2 দিন সময় দিলাম, ভেবে দেখুন। আর টাকা দিতে চাইলে আগামী মাস সময় দিচ্ছি। কথাটা বলেই আফজাল খান মেহেরিনকে নিয়ে বের হয়ে গেল। কায়ান স্তব্ধ হয়ে গেল। সে কিছু বলবে সেই অবস্থাটুকুনি নেই। বানু মির্জা কাঁদছেন। এটা কেমন ঝড় এলো তাদের পরিবারের দিকে। এরপর কেটে যায় 2 দিন। কায়ানের পায়ের নিচে জুতাটা পর্যন্ত ছিঁড়ে গিয়েছে এতদিন দৌড়াদৌড়িতে। কোথায় কি হয়েছে? আদৌ আফজাল খান সত্যি বলছে কিনা? সব কিছু ঘাটিয়ে দেখল কায়ান। গ্রীষ্মের প্রখর রোদে শরীর ভেজে চুপচুপা হয়ে গিয়েছে। পরনের টি শার্টখানা শরীরের সাথে লেপ্টে আছে কায়ানের। সে আজ এসেছিল কুমিল্লা বাবার এক বন্ধুর বাড়িতে, যে কিনা বাবার বিজনেস পার্টনার ছিল 2 বছর। সেখানে গিয়েও সে একই কথা শুনল। হ্যাঁ, তার বাবা টাকা নিয়েছিল এই শর্তে। যেখানে ভদ্রলোক কায়ানকে খেয়ে যেতে বললেও কায়ান খেলো না, বের হয়ে গেল। পকেটে কিছু খুচরা টাকা তার। বাস ভাড়া দিয়ে চট্টগ্রাম ফিরতে হবে। ভীষণ ক্লান্ত সে। সূর্যটা যেন মাথার উপর এসে পড়েছে। একটি স্কুল মাঠে আম গাছের নিচে বসে কায়ান। বড্ড ক্লান্ত সে। ফর্সা মুখশ্রী রক্তিম বর্ণ ধারণ করেছে এই রোদে। কেমন অসুস্থ অসুস্থ ঠেকছে তার। চোখ বন্ধ করে নেয় কায়ান। এমন সময় হঠাৎ একটা মিষ্টি কণ্ঠ ভেসে এলো তার কানে। এই যে শুনছেন, আপনি কি অসুস্থ হয়ে গিয়েছেন? আপনার কি খুব খারাপ লাগছে? কায়ান চোখ খুলে তাকায়। মেয়েটার পরনে স্কুল ড্রেস। মেয়েটার হাতে আইসক্রিমটা কায়ানের দিকে এগিয়ে দিল। নিন, আপনাকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে। আমারও স্কুল করতে ইচ্ছে করছে না, আপনি এটা খেয়ে নিন। মেয়েটা কায়ানের হাতে আইসক্রিমটা ধরিয়ে দিল। মেয়েটা আর কিছু বলবে, তার আগেই পেছন থেকে কেউ ওর নাম ধরে ডাকে। শেরিন, কোথায় তুই? শেরিন ফিরে তাকায়। আসছি। শেরিন দৌড়ে চলে যায় স্কুলের ভিতর। কায়ান তাকিয়ে রয় সেদিকে। হাতের আইসক্রিমখানা মেল্ট হতে লাগলো। কায়ান তা দেখে আইসক্রিমটা খেতে শুরু করে। চোখ গড়িয়ে পানি পড়ে কায়ানের টুপটাপ। পুরুষ মানুষের নাকি কাঁদতে নেই, কিন্তু কায়ান তো ঠিকই থাকতে পারছে না। সে নিজের কান্না যে চাপিয়ে রাখতে পারছে না। কি করবে সে? এটা কেমন মোড়ে এসে দাঁড়ালো তার জীবন। রাতের আধার নেমেছে ধরণী জুড়ে। শিকদার নিবাসে পিনপতন নীরবতা। জেবরান এবং আহি ঘুমিয়ে গিয়েছে। ঘুম নেই শুধু কায়ান আর বানু মির্জার চোখে। 2 মা ছেলে জেগে আছে। কায়ান বানু মির্জার কোলে মাথা রেখে শুয়ে আছে। বানু মির্জার চোখের পানি কায়ানের মুখের উপর পড়ল। কায়ান চোখ খুলে তাকায়। মায়ের চোখের পানি মুছে দেয়। কেঁদো না। এই টাকা আমি তাকে 20% সুদ দিয়ে ফেরত দিয়ে দেবো আম্মা বেগম একদিন, কথা দিলাম আপনাকে। কিন্তু তার আগে যে শর্ত। আমি রাজি। বিয়েই তো, পুরুষ মানুষ 4 বিয়ে করতে পারে আম্মা, সেখানে আমি না হয় একটা মেয়েকে বিয়ে করলাম। বানু মির্জা কেঁদে ফেলেন। জেবরানের উপর কোনো আঁচ আসতে না দিয়ে কায়ান কেমন সবটা নিজের উপর নিয়ে নিল। তার ছেলেটা এতটা ভালোবাসে তাদের, নিজেকে কোরবানি করে দিল। বানু মির্জা সে রাতে অনেক কাঁদলেন। ছেলের আশঙ্কাজনক ভবিষ্যৎ থেকে মুক্তি পাওয়ার জন্য কাঁদলেন। এরপর 3-4 রাত পেরিয়ে কায়ান এবং মেহেরিনের বিয়েটা হয়ে যায়। কিন্তু কায়ান সেদিন থেকে আজ পর্যন্ত মেহেরিনের শরীরে একটা স্পর্শ পর্যন্ত করেনি। বর্তমান ফোনের চার্জ আর সায় দিল না, নিভে গেল হুট করেই। শেরিন ভয় পেয়ে কায়ানের হাত ধরে বসে। কায়ান শেরিনের কোমর ধরে ধরে শক্ত করে। ভয় নেই, আমি আছি তো। শেরিন তখন নিশ্চুপ। কিছুতেই সে বুঝে উঠতে পারছে না। মানুষ এমনও হয়। কিছুক্ষণ নিস্তব্ধতা থাকলো দুজনের মাঝে। এরপর শেরিন জিজ্ঞেস করলো, সেদিন কুমিল্লাতে আইসক্রিম দেওয়া মেয়েটা কে ছিল? কায়ান বাঁকা হাসে। শেরিনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কেন? না, এমনি জিজ্ঞেস করছিলাম। যেই হোক, তুমি ছিলে না। শেরিন মাথা তুলে তাকায়। আমি কি বলেছি আমি ছিলাম? না, ভাবতেও পারো, তুমিও কুমিল্লার মেয়ে কি না। ইস, মোটেই না।
শেরিন কায়ানের হাতের ঘড়িটা খোটাখুটি করতে করতে বলে, আপনি সত্যি অবাক করে দিয়েছেন মিস্টার শিকদার কায়ান মাহবুব। পরিবারের জন্য এতটা কেউ করে না। গোটা নিজেকেই সঁপে দিলেন এমন এক জঘন্য মহিলাকে। কায়ান মৃদু হাসে। আমার পৃথিবীতে সে কখনোই ছিল না শেরিন। আমার পৃথিবী জুড়ে আরেকটা মেয়ের বসবাস ছিল। এখানেই সে আছে। শেরিন মাথা তুলে তাকায়। অন্ধকারে কাউকেই বোঝা যাচ্ছে না। তবে শেরিন অন্য কোনো প্রশ্ন করবে তার আগেই বাহির থেকেই ঝোপঝাড়ের ভেতর কিছু একটা শব্দ শোনা গেল। কায়ান অ্যালার্ট হয়ে যায়। শেরিনকে শক্ত করে ধরে রাখে। শব্দটা ক্রমশ গোডাউনের ভেতরেই আসছে। কায়ান দ্রুত শেরিনকে নিয়ে একটা দেয়ালের পেছনে চলে যায়। শেরিনকে জড়িয়ে ধরে রাখে। ওইদিকে সেই শব্দগুলো ক্রমশ নিকট থেকে আসছে। কিছুক্ষণের মাথায় গোডাউনের রুম আলো হয়ে যায়। 4-5 জন ছেলে মিলে চারিদিকে তন্ন তন্ন করে খুঁজে। শেরিন ভয়ে কায়ানের শার্ট খামচে ধরে। কায়ানও শেরিনকে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। কিছুক্ষণ পর ছেলেগুলো কাউকে না পেয়ে বিরক্ত হয়। ওদের ভিতর একটা ছেলে বলে ওঠে, কোথাও নেই, মেহরিন আপাকে কী জবাব দেব? এতে করে তো টাকাও পাবো না পুরোটা। অন্যদিকে আরেকটা ছেলে উত্তর দেয়, কিছু বলা লাগবে না, আপাতত চলে যাই, পরে দেখে নেব। পেমেন্ট দিতে না চাইলে কল রেকর্ড ফাঁস করার হুমকি দেব। আচ্ছা, তবে তাই হোক। ছেলেগুলো বের হয়ে গেল। শেরিন কায়ান হাফ ছেড়ে বাজে। শেরিন যেন ভীষণ ভয় পাচ্ছে। সে শক্ত করে কায়ানকে জড়িয়ে ধরে রাখে। কায়ানও বুঝতে পারে প্রিয়তমা তার কতটা ভয় পেয়ে আছে, তাই সেও শেরিনকে জড়িয়ে ধরে রাখে পরম যত্নে। চারিদিকে শুধু জঙ্গল, উঁচু উঁচু গাছ আর ঘন পাতার আড়ালে লুকিয়ে আছে একটি পুরাতন গোডাউন। সন্ধ্যার পর থেকেই ধরণী জুড়ে নেমে এসেছে গভীর আধার। আলো যেন পথ হারিয়ে ফেলেছে। চারিপাশে কেবল ছায়ার রাজত্ব। নীরবতার ভেতরেও এক ধরনের শব্দ লেগে আছে। ঝিঝি পোকাগুলো তাদের আস্তানা থেকেই একটানা ঝিঝি সুর তুলছে, যেন রাতকে আরো গভীর করে তুলছে। মাঝে মাঝে দূর থেকে কোনো অচেনা পাখির টুকটুক ডাক ভেসে আসে। তারপর আবার সব চুপচাপ। কায়ানের ফোনের চার্জ শেষ হয়েছে বেশ কিছুক্ষণ আগেই। কায়ান এবং শেরিন এই মুহূর্তে একেবারে অন্ধকারের মাঝে বসে আছে। কায়ানের বুকের সাথে শেরিন লেপ্টে আছে। শেরিন ক্লান্ত। তার পায়ের কাছে কেটেছে বেশ কিছুটা। সে ঘুমিয়ে গিয়েছে কায়ানের বুকের ভেতরেই। কায়ান সেটা বুঝতে পেরে শেরিনকে কোলে তুলে নেয়। শেরিনকে বাচ্চাদের মতো কোলে রেখে শেরিনের ওড়নাটা দিয়ে জড়িয়ে নেয় দুজনকে। ওড়নাটা ছিল সুতি কটনের বড় একটা ওড়না। কায়ান শেরিনকে কভার করে দেওয়ালে মাথা ঠেকায়। চারিদিকে অন্ধকার, দেখার মতো কোনো পরিবেশ নেই, আশেপাশে কিছুই দেখা যায় না। তবুও প্রিয়তমার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে সে। কায়ান দীর্ঘশ্বাস ফেলে ভাবতে থাকে, এই জীবনটা আরো সুন্দর হতো। তুমি হতে আমার প্রথম স্ত্রী, জীবনের প্রথম এবং শেষ। কিন্তু হয়তো আমার নসিবে এমন কিছু ছিল না শেরিন। সৃষ্টিকর্তা হয়তো চেয়েছে তুমি আর আমি আলাদা হই। কিন্তু সেদিন আজ পর্যন্ত আমি শুধু তোমাকেই চেয়ে এসেছি। প্রতিটা নামাজে, প্রতিটা দোয়ায়, প্রতিটা নিঃশ্বাসে। আল্লাহ আমার ডাক শুনেছে শেরিন। শিকদার কায়ান মাহবুব দুর্বল নয়, কিন্তু কথা যখন তোমার আসে তখন বোধহয় পৃথিবীর বুকের সব থেকে দুর্বল পুরুষটা আমিই হই। কায়ানের চোখে তখন যন্ত্রণা এবং মুক্তির উভয় অনুভূতি। কায়ান শেরিনের পিঠে হাত রাখে। সে চোখ এক করতে পারবে না। ঘন জঙ্গলের মাঝে দুজন ঘুমিয়ে গেলে যদি কিছু হয় তখন? কায়ান সিদ্ধান্ত নেয় সে তাকিয়ে থাকবে। সারা রাত তার নাইট লিলিকে পাহারা দেবে। শিকদার নিবাস। বানু মির্জা এদিক ওদিক পায়চারি করছেন। শিমুল মা বাবার সাথে কথা বলছে। মা, আসলে ওরা গিয়েছিল, পরে ভাইয়া ফেরত এসেছে, তাই আসলে এখনো পৌঁছায়নি। ও, তাহলে থাক, কাল পাঠিয়ে দিস। মেয়েটাকে দেখি না কতদিন বলতো। বহুত হয়েছে ট্যুর, এরপর তোর কাছেই তো থাকবে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। আব্বাকে চিন্তা করতে নিষেধ করো আম্মা। আচ্ছা, ভালো থাক, রাখছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কল কাটতে শিমুল হাফ ছেড়ে বাঁচে। চিন্তায় সে ঘেমে গিয়েছে। জেবরান একের পর এক কল করেই চলছে। পুলিশ রিপোর্টও করা হয়েছে। কায়ানের বন্ধু হিমেল তালুকদার, সে বর্তমানে এসপি। জেবরান তাকে ফোন করে সবটাই বলেছে। হিমেল নিজের ফোর্স নিয়ে কায়ানকে খোঁজার উদ্দেশ্যে বের হয়েছে। শিমুল কল কেটে জেবরানের দিকে এগিয়ে যায়।
কি গো, কোনো খোঁজ পেলে? জেবরান মাথা নুইয়ে নেয়। না। বানু মির্জা এগিয়ে এলেন। জেবরান, আমার ছেলের কিছু হয়ে গেলে আমি কিন্তু কাউকে ক্ষমা করব না। আর শেরিনের মা বাবা, ওনাদের আমি কি জবাব দেব? আহিক কাঁপতে থাকা বানু মির্জাকে ধরে বসে। বানু মির্জা চিন্তায় কাঁপছেন, সাথে ঘামছেনও বটে। আম্মা বেগম, শান্ত হন। আমরা সবাই চেষ্টা করছি। ভাইয়ার ফোন তো বন্ধই, সাথে গাড়িটাকেও ট্র্যাক করা সম্ভব হচ্ছে না। কি করব বলো? আমি বুঝতে পারছি না কি হচ্ছে এসব। শিমুল কান্না করে দেয়। শেরিন বড্ড বেশি বোঝে। কতবার বললাম আজ থাক, না বাড়িতেই যাবে। আল্লাহ আমার বোনটাকে আর কায়ান ভাইকে সেভ রাখো। বাড়িতে সবার মেন্টাল ব্রেকডাউন হয়েছে। তবে মেহেরিন জারিফ জিনুকে ঘুম পাড়িয়ে দিয়েছে বেশ কিছুক্ষণ আগে। সে এসব ড্রামা দেখছে নীরবে। চিন্তা এখন একটু আধটু হচ্ছে তারও। সে যাদের পাঠিয়েছিল তারা তো কোনো খবর দিচ্ছে না মেহেরিনকে। এদিকে মেহেরিন এসব করছে সেটা ওর ভাই বাবা জানে না। মেহেরিন ওদের জানাতেও পারছে না। জানলে ওনরা মেহেরিনকে দোষারোপ করবে। ওদিকে ওই গুন্ডাগুলোও কোনো খোঁজ দিচ্ছে না। বানু মির্জা একবার মেহেরিনের দিকে তাকালেন। কত বড় বেহাইয়া মহিলা! তার স্বামীকে পাওয়া যাচ্ছে না, আর সে নিশ্চিন্তে বসে আছে পায়ের ওপর পা তুলে। বানু মির্জার রাগ হলো, তবে হঠাৎ তার মাথায় কিছু কথা এলো। মেহেরিন আর যাই হোক কায়ানকে নিয়ে পসেসিভ, যার জন্য মেহেরিন কিছুটা জোর জবরদস্তি করেই বিয়েটা করেছিল। মেহেরিন জানে শেরিন কায়ানের পছন্দ করা সেই মেয়ে। তবে মেহেরিন এত নিশ্চুপ কিভাবে যখন কায়ান এবং শেরিন একসাথে লাপাত্তা? তবে কি এই মেয়ে কিছু করলো? বানু মির্জা মাথায় হাত রাখলেন। যদিও তিনি জানেন মায়ের মন শত্রুর থেকেও খারাপ বলে, কিন্তু এই মুহূর্তে মেহেরিনকে চোখে চোখে রাখা প্রয়োজন। মধ্যরাত কি শেষ রাত হবে? এখানে সময় আন্দাজ করার উপায় নেই, কারণ আশেপাশে অন্ধকার এবং কায়ানের ফোনটাও বন্ধ। হঠাৎ ঝোপঝাপের ভেতরে পাতার ঘর্ষণের শব্দ। কায়ান জেগেছিল, যদিও প্রচণ্ড ঘুম ছিল তার চোখে, তবুও তার এখন ঘুমালে চলবে না। সে ঘুমালে তার বুকে ঘুমিয়ে থাকা মায়াবতীকে কে পাহারা দেবে? কায়ান শক্ত করে শেরিনকে জড়িয়ে ধরে। ওদিকে সেই শব্দটা ক্রমশ ভেতরের দিকে আসছে। কায়ান কিছুটা ভয় পেয়ে যায়। জিনিসটা কি হতে পারে? পরিস্থিতি এমন, শেরিনকে একা রেখে যে সে যাবে সেই উপায়ও নেই। কায়ান চোখ বন্ধ করে আল্লাহর কাছে প্রার্থনা জানাতে থাকে। ভাগ্য ভালো থাকায় সেই শব্দটা আস্তে আস্তে মিলিয়ে যায়। কায়ান হাঁফ ছাড়ে। কাল সকালে শেরিনকে নিয়ে রওনা করতে হবে। সূর্যের আলো ধরণী জুড়ে বিস্তার করছে। গোডাউনের দেওয়ালের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে সূর্যের আলো পৌঁছে গিয়েছে কায়ান শেরিন পর্যন্ত। শেরিন একটু নড়ে চড়ে ওঠে। নিজের সমস্ত শরীরটা কারো শরীরের উপর অনুভব করতেই শেরিন চোখ খুলে তাকায়। কায়ানের বুক এটা। শেরিন মুখ তুলে তাকায়। কায়ান তার দিকে তাকিয়ে আছে। চোখ দুটো রক্তিম হয়ে আছে। মুখশ্রীতে স্পষ্ট ক্লান্তি এবং নির্ঘুমের ছাপ। শেরিন উঠে বসে দ্রুত। কায়ান হালকা করে বুকের সেইখানে হাত রাখে যেখানে শেরিন সারাটা রাত শুয়েছিল। এতটা সময় হওয়ার কারণে তার বুকে ব্যথা শুরু হয়েছে। শেরিন দ্রুত হাত রাখে কায়ানের হাতে। ব্যথা করছে? আম সরি। কায়ান সোজা হয়ে বসে। নো, ইটস ওকে। আপনি ঘুমাননি সারা রাত? কায়ান শেরিনের চোখে চোখ রেখে শেরিনের গালে হাত রেখে উত্তর দেয়। কিভাবে ঘুমাতাম আমি? আমি ঘুমালে তোমাকে পাহারা দিত কে? শেরিনের চোখে পানি চিকচিক করে ওঠে। লোকটা সত্যি তাকে এতটা ভালোবাসে? দু এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে নিচে। কায়ান ব্যস্ত হয়ে পড়ে তা দেখে। কি হয়েছে? তোমার কি কোথাও সমস্যা হচ্ছে? না। আপনি সারা রাত জেগেছিলেন আমার জন্য। এত পাগল কেন আপনি? কায়ান শেরিনকে জড়িয়ে ধরে। রিল্যাক্স, আমি ঠিক আছি। হ্যাঁ, তবে তুমি ভারী হওয়াতে বুকে ব্যথা করছে। শেরিন কান্নার মাঝেও হেসে দেয় কায়ানের ঢং দেখে। কায়ানের বুকে মৃদু আঘাত করে। বদলোক একটা, সরুন আপনি। আহা, কোথায় সরবো? আমি তো তোমার কাছেই থাকতে চাই। শেরিন চোখ মুছে হেসে ফেলে। কায়ান চারিদিকে দেখে। আশেপাশে তেমন কিছুই নেই। কায়ান উঠে দাঁড়ায়। চলো, আমাদের যেতে হবে। শেরিন উঠে দাঁড়ায়। চলুন। দুজনে বেরিয়ে আসে। জঙ্গলটা রাতে ভয়ানক লাগলেও এখন সবকিছুই স্বাভাবিক লাগছে।
কায়ান নিজের গাড়িটা যেখানে রেখেছিল সেই দিকে না গিয়ে ভুল করে অন্য দিক দিয়ে হাঁটা শুরু করে শেরিনকে নিয়ে। শেরিন শক্ত করে কায়ানের হাত ধরে রাখে, তার ভেতরে এখনো ভয়। কিছুক্ষণ হাঁটার পর শেরিন থেমে যায়। কায়ান ফিরে যায়। শেরিন মাটিতে বসে পড়ে, কায়ানও বসে পড়ে। কি হয়েছে? শেরিন হাঁপাতে হাঁপাতে বলে, আর পারছি না, আমার পানি প্রয়োজন। কায়ান এদিক ওদিক তাকায়, যতদূর চোখ যায় শুধু জঙ্গল আর জঙ্গল। পানি কোথায় পাবে সে? শেরিন, বি স্ট্রং, আর কিছু দূর হাঁটে। শেরিন কায়ানের চোখের দিকে তাকায়। হ্যাঁ, তার পায়ে আঘাত পেয়েছে, কিন্তু সারাটা রাত লোকটা তাকে বুকে নিয়ে এক বিন্দু ঘুমায়নি। না ঘুমিয়েও এখন কতটা স্ট্রং হয়ে আছে, আর সে এতটুকু পারবে না করতে? শেরিন সাহস সঞ্চয় করে। এরপর দুজন আবার হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে বেশ অনেকটা সময় পার হয়ে যায়। এরপর তারা রাস্তা দেখতে পায়। দুজন ভীষণ খুশি হয়ে যায়। রাস্তা পেয়েছে, তার মানে বাজার বা লোকালয় পাবে। কিছু দূর হেঁটে দোকানের দেখা মিলল। দোকান নয়, বাজার বলা চলে। শেরিন নিজের ওড়না দিয়ে মাথা ঢেকে নেয়। কায়ান শেরিনকে নিয়ে একটা দোকানে চলে আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি লাগবে? পানি লাগতো। কায়ান তার ওয়ালেটখানা পকেটে খুঁজতে যায়, কিন্তু না, ওয়ালেটটা পায় না। হয়তো গাড়িতে রয়ে গিয়েছে। কায়ান শেরিনের দিকে তাকায়। শেরিন বুঝতে পারে বিষয়টা। শেরিন মৃদু হেসে কায়ানের হাত ধরে বলে, ইটস ওকে, একটু কল করতে পারেন নাকি দেখেন তো। কায়ান দোকানদারের দিকে তাকায়। দোকানদার এতক্ষণ তাদের দিকেই তাকিয়েছিল, কনফিউজড হয়ে গিয়েছিল। চাচা, একটা ফোন পাওয়া যাবে? আসলে আমরা ভীষণ বিপদে পড়েছি, একটা কল করব। আমার ওয়ালেটটা গাড়িতে ফেলে রেখে এসেছি। দোকানদার কিছুক্ষণ কায়ানের দিকে তাকিয়ে বলল, তোমরা কি পালিয়েছো বাড়ি থেকে? তা বাপু, পালাইছো কেন? তোমার বয়স দেখে তো ছোকরা মনে হয় না। এই বয়সে পালাইছো কি জন্য? কায়ান বিরক্ত হয়। মানুষ কত সহজে অপর দিকের মানুষটাকে জাজ করে বসে। শেরিন জানে কায়ানের রাগ উঠবে, তাই সে কায়ানের হাত শক্ত করে ধরে বলল, আঙ্কেল ভুল ভাবছেন, আমি ওনার স্ত্রী। আমরা ঘুরতে যাচ্ছিলাম, হঠাৎ করে বাগানে রাস্তা হারিয়ে ফেলি। আমাদেরকে ডাকাতে অ্যাটাক করে, আমরা পালিয়েছি সেখান থেকে। শেরিনের মুখে স্ত্রী কথাটা শুনে কায়ান অবাক হয়ে তাকায়। ওদিকে দোকানদার এই কথা শুনে ভেতর থেকে বের হয়ে আসে। ও মা, কি কও? হ, ওই রাস্তায় ডাকাত পড়ে শুনছি। এই লও আমার ফোন, হেডে তুমি কল করো যারে করবা। পুলিশে করবা নাকি? কায়ান ফোনটা হাতে নিয়ে বলে, ধন্যবাদ। জি, করব ফোন। আঙ্কেল বলছি, আইফোনের চার্জার হবে? না, মানে ফোনে টাকা ছিল, ক্যাশ তো নেই। লোকটা যেন কায়ানকে বুঝলো। একটু দূরে গিয়ে দেখো, একখানা মোবাইলের দোকান, ওইখানে পাইতে পারো। আচ্ছা, ধন্যবাদ। চাচা, জায়গাটার নাম কি? চাচুইরা বাজার। আচ্ছা। কায়ান দ্রুতই জেবরানকে কল করে। শিকদার নিবাসে কারোর চোখেই ঘুম নেই, সবাই চিন্তিত। হঠাৎ করে জেবরানের ফোন বেজে ওঠে। জেবরান 2 রিং হতেই ফোন তুলে নেয়। হ্যালো জেবরান, আমি কায়ান। জেবরান সোজা হয়ে বসে। ভাইয়া, কোথায় তোমরা? ঠিক আছো তো? আর শেরিন? আল্লাহ জানো কত চিন্তা করতেছি আমরা সবাই। রিল্যাক্স, আমি ঠিক আছি। শেরিন আমার সাথে আছে। আমরা চাচুরিয়া বাজারে আছি। প্লিজ দ্রুত হিমেলকে বল এখানে কাউকে পাঠাতে। হিমেল ভাইকে কাল রাতে কল করে সব বলেছি, ভাইয়া তোমাকেই খুঁজছে। ওকে, তাহলে ওকে প্লিজ দ্রুতই মানুষ পাঠাতে বল, সাথে গাড়ি পাঠা। ওকে, আমি রাখছি, আমার ফোনের চার্জ শেষ। চার্জ দিতে পারলে কথা বলবো। আচ্ছা ভাইয়া, চিন্তা করো না, ওখানেই থাকো, আমিও আসছি। কায়ান কল কেটে দেয়। শেরিন তাকিয়েছে তার দিকেই। কায়ান ফোনটা দোকানদারকে দিয়ে দেয়। শেরিনকে নিয়ে এগিয়ে যায়। মোবাইলের দোকানে এসে কায়ান ফোনে চার্জ দেয়। শেরিনকে একটা চেয়ারে বসিয়ে কায়ান কিছু ক্যাশ বের করে নেয়। এরপর আবার শেরিনের কাছে চলে আসে। চলো, তোমাকে খাইয়ে নিয়ে আসি। শেরিন পিটপিট করে তাকায়। কায়ান ভুরু কুচকে তাকায়। কি হয়েছে? এদিকে আসুন। কায়ান ঝুঁকে যায়। শেরিন ফিসফিস করে বলে, আমি ওয়াশরুমে যাব। কায়ান শেরিনের দিকে তাকায়। এখন? শেরিন আবার পিটপিট করে তাকায়। এখন। কায়ান আশেপাশে কোনো পাবলিক ওয়াশরুম দেখলো না। কি করবে এখন? এমন সময় পেছন থেকে দোকানদারেরা জিজ্ঞেস করলো, কি হয়েছে, আপনাকে কোনো সমস্যা?
জি, এখানে কোথাও পাবলিক ওয়াশরুম আছে? না, এইখানে ওইরকম কোনো বাথরুম নাই। তাই আমার বাড়ি ওই পিছনে, আমার বাড়িতে যান, আমার বউ আছে।